আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শুরু হয়েছিল, সেই ট্রাইব্যুনালে সর্বপ্রথম মৃত্যুদণ্ড দিয়েছিলেন একজন ইসলামিক স্কলার। বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলোতে যার ছিল চমৎকার আলোচনা, সেই মাওলানা আবুল কালাম আজাদ, ডাকনাম বাচ্চু মিয়া। সেই বাচ্চু মিয়াকে কি কারণে হত্যা করার জন্য ফাঁসি দিয়েছিলেন শেখ হাসিনার স্বৈরাচারিতার কারণে ফরিদপুরের সেই কৃতি সন্তান, সেই বাচ্চু মিয়া নিয়ে আজকে একটি ক্রাইম রিপোর্ট করেছেন বাংলাদেশের একজন তরুণ সাংবাদিক, যার কথা আমাদের সবাইকে চমক লাগায়। সেই তরুণ সাংবাদিকের মুখ থেকে সর্বপ্রথমেই তার বিশ্লেষণটা আমরা শুনব, তারপরে এই বিষয়ে আমি কিছু কথা রাখবো। আজাদ ওরফে বাচ্চু মিয়া নাকি বাচ্চু রাজাকার, আদালতের রায় শিরোধার্য, তাও আবার যেন তেন নয়। আন্তর্জাতিক আদালত বলেছেন মাওলানা আবুল কালাম আজাদ এলাকায় সবার কাছে বাচ্চু রাজাকার হিসেবেই পরিচিত। আন্তর্জাতিক মানের এরকম আদালতকে অবজ্ঞা করে আদালত অবমাননার ঝুঁকি নিতে চায় না, যে কারণে আমরাও কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত বাচ্চু রাজাকারের খোঁজে ফরিদপুরে। প্রদর্শক, এই তরুণ সাংবাদিক চলে গিয়েছেন ফরিদপুরে, আর ফরিদপুরের কিছু মানুষের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছেন। এর মধ্যে অন্যতম আছেন ফরিদপুরের তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার সহ, শিক্ষক সহ, চেয়ারম্যান সহ সেখানের অসংখ্য জনতা সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকের মুখ থেকে মাওলানা আবুল কালাম আজাদ হলেন একজন দেশপ্রেমী মানুষ, এবং সেই মানুষটা ফরিদপুরের উন্নয়ন, তার থানার উন্নয়ন, তার এলাকায় অনেক অনেক গরিব দুঃখী সাধারণ মানুষের সেবাই নাকি তার সারাটা জীবন নিমজ্জিত ছিল। আমরা চলে যাই সেই মানুষদের মুখ থেকে আপনাদেরকে রেকর্ডটা শোনাতে। খুবই ভালো লোক, আমাদের বন্ধু লোক। 1971 সালে থেকে পর্যন্ত আমরা এই মৌলানা সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের মুরব্বীরাও বলে নাই, আর আমরাও শুনিনি। 71-এ মাওলানা আবুল কালাম আজাদ কাদেরকে মেরেছেন সেই প্রমাণ পাবার আগেই একজনের খোঁজ পাওয়া গেল, যাকে পাকিস্তানিদের হাত থেকে বাঁচিয়েছিলেন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল মাওলানা আবুল কালাম আজাদ। ভালো ইংরেজি, ভালো আরবি, ভালো উর্দু, ভালো ফার্সি বলতে পারতেন, মানে সমস্ত ভাষায় তার সাংঘাতিক দক্ষতা ছিল। তো এইখানে যখন মহান্দিতে পাক আর্মি আসছে, তাদের সিদ্ধান্ত ছিল আমাদের বাড়ি পাশে, আমাদের বাড়িটা জ্বালিয়ে দেবে। সেই সিদ্ধান্ত আমার বাড়ির উদ্দেশ্য করেই আসছিল তারা। পাক আর্মির সাথে আবুল কালাম আজাদের দেখা হয়েছিল সেখানে সে তার ভাষা দিয়ে, তার উর্দু ভাষা দিয়ে তাদের বুঝতে সক্ষম হয়েছে সে তাদের বাড়িটা জ্বালানো ঠিক হবে না, এবং যার কারণে আমাদের বাড়িটা সেভ হয়ে যায়। বাচ্চু রাজাকারের গ্রামে অর্থাৎ ফরিদপুরের সালতা উপজেলার যদুনদী ইউনিয়নের বড় খাড়দিয়া গ্রামে যাকে পেয়েছি, তার কাছে বাচ্চু রাজাকার সম্পর্কে প্রশ্ন করেছি, কিন্তু কি মুশকিল, সবার উত্তরই এক। সে আবুল কালাম আজাদ বা একজন মৌলানা লোক, আলে এইভাবে সব জানি বা চিনি থাকে। সে তো একটা ভালো লোক, কিন্তু এই রাজাকার হিসেবে আমি শুনিনি। পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজাখুঁজির পরেও বাচ্চু রাজাকার সম্পর্কে কোনো তথ্য না পেয়ে আমরা আদালতে বাচ্চু মিয়া সম্পর্কে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের সন্ধান করতে থাকি, কিন্তু প্রথম সাক্ষীর বাড়িতে গিয়ে ফিরে আসতে হলো, কারণ হঠাৎ মামলার অন্যতম সাক্ষী বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের সত্যরঞ্জন সাহার হঠাৎ করেই জবান বন্ধ হয়ে যায়। বেশ কয়েক বছর হলো সাক্ষী সত্যরঞ্জন সাহা কথা বলতে পারেন না। প্রদর্শক, একজন সাক্ষীর কাছে গিয়ে দেখতে পেলেন যে সাক্ষী বুবা হয়ে গিয়েছে। তিনি আজ থেকে কয়েক বছর যাবৎ কোনো কথা বলতে পারছেন না, তার মুখ দিয়ে জবান দিয়ে কোনো কথা আসছে না। তাহলে আমরা কি বলবো, আবুল কালাম আজাদ নিরপরাধ এই বাচ্চু রাজাকার বানিয়ে, যাকে 14 বছর যাবৎ দেশ থেকে পালিয়ে উনি বেড়াচ্ছেন, তার অভিশাপের কারণে তার জবান বন্ধ হয়ে গেল কিনা, সেই বিষয়টাও কিন্তু উঠে এসেছে আজকের এই সাংবাদিকের
সাক্ষাৎকারের ভিতর থেকে, এবং সেখানের মানুষও সেই ধরনের কথাবার্তাই বলছেন। এবং একজন নারীকে তার বাবা হত্যার জন্য জোর করে টাকা পয়সা দিয়ে ঢাকায় আনা হয়েছিল, সেই নারীর সাক্ষাৎকারটা এখন আপনাদের সামনে একটু তুলে ধরছি। আবুল কালাম আজাদের বিরুদ্ধে তাকে জোরপূর্বক সাক্ষ্য দেওয়ানো হয়। তারা জোর করে, আমরা তো এর মধ্যে তো আমার কোনো কিচ্ছু না, কিন্তু তারা এসে জোর জুলুম করিয়া সাক্ষী দেওয়াবে, করবে। সেই 2 তারিখে ফিরে যাবে, তারপর সেই মরার সাথে তো আমরা চলে গেছি ভারতে। 2 ফিরে করে আসে, তারা ফিরে গেছে, পাইনি। ফিরে আসে কি করে, তারপর তারা গাড়ি নিয়ে এসে জোর করিয়া সাক্ষী দেওয়ার জন্য জোর জুলুম করে নিয়ে গেছে। প্রিয় দর্শক, এবার সাক্ষীদেরকে কিভাবে প্রলোভন দেখিয়ে দ্বিতীয় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া হবে বলে টাকা পয়সা দিয়ে কিভাবে ফরিদপুর থেকে নিচ্ছিলেন, সেই সাক্ষীদের মুখে কিছু কথা আপনারা শুনবেন। কিটা যে আমাদের কিভাবে কি ঘটাইলো এটা আমরা বুঝতে পারিনি। দেবকুমার দাস তিনি বলেন, আবুল কালাম আজাদ ভালো লোক, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে কিভাবে কি ঘটানো হয়েছে তা জানতে পারেননি। পুলিশ এসে তাকে নিয়ে গেছে, তারা লিখিত অবস্থায় যা বলিয়েছে তাই বলে চলে এসেছেন। পুলিশ এসে নিয়ে দেয়, তারপরে তারা লিখিত অবস্থায় যা বলাইছে তাই বলে চলে আইছি। কোর্টে তারা করছে যে যা বলিব সত্য বলবো, মিথ্যা বলিব না। ওই কাগজ দেয়, আমাদের 3 দিন ডাকছে ঢাকা গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে। ওই যা রাখছে, তারপরে আমাদের চিকেন উপরানো করে তারপরে হঠাৎ একদিন আমাদের মানে পুলিশ এসে নিয়ে যায়। আমাদের বলছিল যে তোমরা সাক্ষী দাও, মানে এরকম নির্দেশ চাইছে আর কি। লোক দেখা যায় সাক্ষী দিলে তোমাদের পয়সা করে দেওয়া হবে, মুক্তিযোদ্ধাদের মতন তোমাদের দ্বিতীয় মুক্তিযোদ্ধা ভাতা করে দেওয়া হবে, তোমরা সাক্ষী নির্ভয় দাও, এরকম কিছু প্রলোভন দিয়েছিল আর কি। হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাবো। নেপাল চন্দ্র পাঠক একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি ভারতে চলে যান, সেখান থেকে ফিরে 9 নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। এছাড়া ফরিদপুর এলাকাতে তিনি যুদ্ধের সময় ছিলেনই না, অন্য এলাকায় যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি জানান, একদিন হঠাৎ করে তার বাড়িতে পুলিশ এসে তাকে ফরিদপুর যেতে বলে। তিনি প্রথমে যেতে না চাইলে বাধ্য হয়ে যেতে হয়। প্রথমে পুলিশ লাইনে নেওয়া হয় তাকে, সেখানে সাদা পোশাকধারী লোকজন তাকে নানান ভয়ভীতি দেখায়, এমনকি আজীবন জেলের ভাত খেতে হবে বলেও হুমকি দেয়। তাকেও 3 দিন আটকে রাখা হয়। চতুর্থ দিন তিনি তাদের শেখানো কথা মতো সাক্ষ্য দেন। পাকিস্তানি সেনাবাহিনী আসছে, সেই সময় যুদ্ধের মধ্যেই পরে আমি মুক্তিযোদ্ধা করতে 9 সেক্টরে কোনো সময়ের জন্য নাই। এবং আমি তো এই এলাকায় যুদ্ধ করিনি, ফরিদপুর জেলায় যুদ্ধ করিনি। আমি এর একটা কিছুই জানি না। এই এলাকায় যুদ্ধ করিনি, ফরিদপুর জেলায় যুদ্ধ করিনি। আমি এর একটা কিছুই জানি না, আর এটা আমি দেখেও নাই, আর এর সম্বন্ধে আমি বলতেও পারবো না। আমার অনিচ্ছাকৃত আমার এই যে করে একটা পিস্তল বাইর করে, পকেটের থেকে পিস্তল বাইর করে নালি করে এইভাবে আপনার ক্রস ফায়ার করে। আমার একান্ত প্রার্থনা, সে একজন ভদ্র ঘরের সন্তান এবং ভদ্র পরিবারের ছেলে, সে আমাদের দেশে আসুক, আমাদের দেশে আসে আমাদের শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের। আজাদকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, কিন্তু জালিমের জুলুম কেড়ে নিয়েছে তার এক সন্তানের জীবন। আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে থেকে তিনি গা ঢাকা দেন। তাকে খুঁজে বের করার দায়িত্বে ছিলেন গুম খুনের মাস্টারমাইন্ড লেফটেন্যান্ট কর্নেল জিয়া ওরফে মেজর জিয়াউল আহসান এবং মেজর জোহা। বর্তমানে জিয়াউল কাস্টডিতে রয়েছেন। আমরা মেজর জোহার অবস্থান শনাক্ত করতে পারিনি। সে সময় এই 2 অফিসারের ক্রোধের আগুন থেকে রেহাই পায়নি আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরাও। নানাভাবে তাদের উপরে চালানো হয়েছে নির্যাতন। এতদিন আবুল কালাম আজাদ নিজেকে আড়ালে রাখলেও এবার প্রকাশ্যে এসে বললেন তিনি নির্দোষ। জানালেন তার পরিবারের উপরে কি ধরনের অত্যাচার চালানো হয়েছে। আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং সেখানে যে রায় দেওয়া হয়েছে বিচারে, তার শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত। আল্লাহ জানেন কি উদ্দেশ্যে তারা এটি করেছেন। প্রিয় দর্শক, আমরা শুনলাম আবুল কালাম আজাদ সাহেবের মুখ থেকে উনি নির্দোষ, উনি নিরপরাধ, ওনার উপরে জুলুম করা হয়েছে। এবার আমরা শুনবো ওনার মেয়ের মুখ থেকে কথা। ওনার মেয়ে বলছে ওনার সন্তানদেরকে, এই মেয়ের ভাইদেরকে কিভাবে এই জিয়াউল হাসান ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করেছে, সেই নির্যাতনের কিছু কথা আপনারা শুনবেন।
শক দেয়, তারা বেল্ট দিয়ে শরীরে তাপ দেয় এবং কালো কাপড় দিয়ে তাদের চোখ এবং তাদের মুখ বেঁধে রাখে। খাবার দেওয়ার সময় পোকা জাতীয় পচা খাবার এগুলি খাওয়াতো এবং তাদেরকে উপর করে শুইয়ে 2 হাত পিছনে নিয়ে তাদের গায়ের উপরে বুট দিয়ে তারা পাড়াতো। এভাবে করে আমার মেজ ভাইয়ের হাড়ও ভেঙে যায়, আমার বড় ভাই দুনিয়া ছেড়ে চলে যায় কারণ তার হার্টের আর্টারির ক্ষতি হয়েছিল। আবুল কালাম আজাদ বলেন 14 বছরেরও বেশি সময় তিনি ঘর ছাড়া, পরিবার ছাড়া, একাকী নিঃসঙ্গ জীবন তাকে বেছে নিতে হয়েছে। বাইরে থাকা অবস্থাতেও তার সাথে আমরা সর্বশেষ জনাব আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়ার মেয়ের মুখ থেকে শুনলাম যে বাচ্চু মিয়ার মেজু ছেলের হাড় ভেঙে ফেলেছে আর বড় ছেলেটি মারাই গিয়েছে জিয়াউল আহসান সহ তাদের নির্যাতনের কারণে। প্রদর্শক, এই জুলুমের শেষ কোথায়? যেখানে হিন্দু ধর্মের মানুষেরা ফরিদপুর থেকে আবুল কালাম আজাদ সাহেবকে ফেরত আনতে চাচ্ছেন এবং বলছেন উনি ফেরত এসে ওনারা দেখতে চান আবুল কালাম আজাদ সাহেবকে এবং আবুল কালাম আজাদ সাহেব ফেরত এসে সমাজের উন্নয়ন, সমাজের ভালো কাজগুলা পরিচালনা করবেন। সেখানে একজন সাবেক এমপি এবং চেয়ারম্যান, বিভিন্ন লেভেলের মানুষেরা কথা বলেছেন, প্রত্যেকেই কথা বলেছেন আবুল কালাম আজাদ সাহেব একজন নিষ্পাপ মানুষ। তাহলে পাপীকে, ওই পাপিষ্ঠ শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচার করতে হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর চার্লস স্পেন্সার তার সহযোগী হিসাবে জিয়াউল আহসান এখন আছে খাঁচার মধ্যে। যে কোনো সময় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড হবে বাংলাদেশের অধিক হত্যাকাণ্ডের কারণে। ইলিয়াস হোসেন সহ বিএনপি জামাতের বহু মানুষের হত্যার নাটক সাজিয়েছিলেন এই জিয়াউল আহসান। আমরা জিয়াউল আহসান, শেখ হাসিনা সহ তার সহযোগী সকল কুলাঙ্গাদের মৃত্যুদণ্ড কামনা করে কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।